আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। আবারও হাদি চত্বরে অবস্থান নিল ইনকলাব মঞ্চ, দাবি আদায়ে অনড়। কোকোর আগেই হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান, এনআইডির কাজ সম্পন্ন। অবসরে গেলেন 25তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। পশ্চিমবঙ্গে বাংলাদেশ বয়কটের ডাক। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজকের 15 বছরের কারাদণ্ড। বৈঠকের আগেই ইউক্রেন রাশিয়ার তীব্র হামলা পাল্টা হামলা। সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি, তুরস্ক বলছে বেআইনি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কিছুটা সময় সরে গিয়ে কাটাবনে অবস্থান নেয়ার পর শনিবার দুপুর 12টার দিকে আবারও শাহবাগ তথা শহীদ হাদি চত্বরে অবস্থান নিয়েছে ইনকলাব মঞ্চ। শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা ছাড়ার পরপরই ইনকলাব মঞ্চের আন্দোলনকারীরা আজিজ সুপার মার্কেটের সামনে থেকে সরে এসে হাদি চত্বরে অবস্থান নেন। তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগানে হাদি হত্যার বিচার দাবি করছেন। এর আগে শুক্রবার জুমার নামাজের পর থেকে শনিবার ভোর পর্যন্ত তারা হাদি চত্বরেই অবস্থান করেছেন। শুক্রবার রাতেই ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দিয়েছিলেন, সরকারের উপদেষ্টারা সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত তারা হাদি চত্বর ছাড়বেন না। একই সাথে তিনি বলেন, হাদি হত্যার পরিকল্পনাকারী, হত্যাকারী ও তাদের ভারতে পালাতে যারা সহায়তা করেছে তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন। এদিকে নির্বাচন কমিশনে এনআইডির কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর 1টার দিকে তিনি ইসিতে পৌঁছে এনআইডির কার্যক্রম সম্পন্ন করেন। পরে বনানী কবরস্থানে প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। তার আগে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি। একই স্থানে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন তারেক রহমান। সকালে ঢাকা 17 আসনের গুলশান এলাকার ডিএনসিসির 29 নম্বর ওয়ার্ডের ভোটার হতে অনলাইন ফর্ম পূরণ করেন তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। এর আগেই ভোটার হয়েছেন ডক্টর জোবাইদা রহমান। এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস.এম. হুমায়ুন কবির বলেন, সর্বোচ্চ 24 ঘন্টা ও সর্বনিম্ন 7 থেকে 8 ঘন্টার মধ্যে এনআইডি কার্ড পাবেন তারেক রহমান। নির্বাচন কমিশনে যাওয়ার আগে বেলা 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন তারেক রহমান। বেলা 11টা 25 তারেক রহমানের গাড়িবহর ঢাবি প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ শীর্ষ নেতারা। এরপর হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও জিয়ারত শেষে মোনাজাতে অংশ নেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার প্রায় 1.5 যুগের নির্বাসনের পর দেশে ফেরেন তারেক রহমান। এদিকে আনুষ্ঠানিকভাবে অবসরে গেলেন 25তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সংবিধান অনুযায়ী 67 বছর পূর্ণ হওয়ায় তিনি বিচারিক জীবনের ইতি টানলেন। বিচার বিভাগের শীর্ষ পদ থেকে শনিবার অবসরে যান তিনি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে ডক্টর সৈয়দ রেফাত আহমেদ 2024 সালের 11 আগস্ট শপথ নেন। তিনি 1984 সালে ঢাকা জেলা আদালতে এবং 1986 সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করেন। 2003 সালে 27 এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিযুক্ত হন এবং এর 2 বছর পর হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই তিনি বিচার বিভাগের জন্য একটি রোড ম্যাপ ঘোষণা করেন। সে অনুযায়ী বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠন ও বিচারক নিয়োগে সুনির্দিষ্ট আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এদিকে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গে বিক্ষোভ অব্যাহত। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসে বিক্ষোভের পর এবার বাংলাদেশ বয়কটের ডাক দিল পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার সহ বেশ কয়েকটি জেলা। শিলিগুড়ি হোটেল মালিকদের সংগঠন গ্রেটার শিলিগুড়ি হোটেল ইয়ার্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে, এখন থেকে বয়কট বাংলাদেশ। বাংলাদেশের কোনো পর্যটককে শিলিগুড়ির কোনো হোটেলে আবাসন দেওয়া হবে না, কিন্তু শুধু মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসায় যারা যাবে তাদের জন্য আবাসন ভাড়া দেওয়ার কথা বলেছে সংগঠনটি। গ্রেটার শিলিগুড়ি হোটেল ইয়ার্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানিয়েছে, যেহেতু ভারত সরকার বাংলাদেশের সমস্ত ভিসা আবেদন কেন্দ্রগুলো আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, তাই পুরনো ভিসায় যারা এখনও ভারতে রয়েছেন বা নতুন করে আসছেন তাদের শিলিগুড়ি হোটেলগুলিতে থাকার ওপর কার্যত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে মালদহ, কোচবিহার, জলপাইগুড়িতে একই পদক্ষেপ নেন। এছাড়াও শিলিগুড়ি, মালদহ, কোচবিহার, জলপাইগুড়ি সহ বেশ কিছু জায়গায় পেট্রোল পাম্পে, বিভিন্ন দোকানে বাংলাদেশ বয়কটের পোস্টার লাগানো হয়েছে। অনেক যানবাহন চালক তাদের গাড়িতে বাংলাদেশ বয়কটের স্টিকার লাগিয়ে বাংলাদেশি নাগরিকদের সেবা দিতে অস্বীকার করছেন। এর পাশাপাশি শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের সোনালী ব্যাংক বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে ভারতের হিন্দু সংগঠনগুলো। এদিকে অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী
নাজিব রাজককে 15 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। শুক্রবার এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়। নাজিবের বিরুদ্ধে আনা অর্থ পাচারের 21টি অভিযোগ ও ক্ষমতা অপব্যবহারের 4টি অভিযোগের সবগুলোতে দোষী সাব্যস্ত করেন আদালত। আদালত জানান, সাবেক প্রধানমন্ত্রী সরকারের 1 MBD তহবিল থেকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে 2.2 বিলিয়ন রিঙ্গিট সরিয়ে নেন। আদালতের বিচারক কলিন লরেন্স তার রায়ে বলেন, আসামিপক্ষ দাবি করেছিলেন তার বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো উদ্দেশ্য প্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসামূলক, কিন্তু তার বিরুদ্ধে থাকা অকাট্য ও অখণ্ডনীয় তথ্য প্রমাণ সেই দাবিকে পুরোপুরি নাকচ করে দিয়েছে। এই তথ্য প্রমাণগুলো স্পষ্টতই প্রমাণ করে যে তিনি 1 MBD-তে নিজের পদের অপব্যবহার করেছেন এবং তার হাতে থাকা ক্ষমতার অপব্যবহার করেছেন। এর আগে 2020 সালে দুর্নীতির অভিযোগে নাজিব রাজককে 12 বছরের কারাদণ্ড দেওয়া হয়। যদিও এটি 6 বছরে নামিয়ে আনা হয়, এখন তার বিরুদ্ধে দ্বিতীয় মামলায় দণ্ড দেওয়া হলো। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্ভাব্য বৈঠকের আগ মুহূর্তে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পাল্টা হামলা আরও তীব্র হয়েছে। শনিবার ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, গত একদিনে রাশিয়া কিয়েভ সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব এলাকায় জ্বালানি, অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করা হয়। পাশাপাশি আর্টিলারি ও রকেট হামলায় ইউক্রেনের বিভিন্ন অবস্থান ও বসতিতে 4000-এরও বেশি গোলাবর্ষণ করা হয়েছে। ইউক্রেনের দাবি, এসব লড়াইয়ে গত একদিনে রাশিয়ার প্রায় 1200 সেনা হতাহত হয়েছে। এছাড়া 5টি ট্যাঙ্ক ও 19টি সাঁজোয়া যান ও 33টি আর্টিলারি ব্যবস্থা, 205টি ড্রোন ও 1.5 শতাধিক সামরিক যান ধ্বংস করা হয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতভর চালানো ইউক্রেনের 62টি ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন রাশিয়ার আকাশসীমার বিভিন্ন অঞ্চলে ধ্বংস করা হয়। এদিকে প্রথম দেশ হিসেবে সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এ বিষয়ে ইসরায়েলকে অনুসরণ করতে চান না। আর তুরস্ক বলছে, সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়া বেআইনি। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু। সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার পর নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বিষয়টি নিয়ে পর্যালোচনা করে দেখা হবে। আমি অনেক বিষয় পর্যালোচনা করি এবং সবসময় দারুণ সিদ্ধান্ত নেই এবং সেগুলো ঠিক বলে প্রমাণিত হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তিনি সোমবার নির্ধারিত বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পকে আব্রাহাম চুক্তিতে যোগদানের বিষয়ে সোমালিল্যান্ডের আগ্রহের কথা জানাবেন। ট্রাম্প জোর দিয়ে বলেন, তিনি এই প্রস্তাবে প্রভাবিত হচ্ছেন না। নেতানিয়াহুর সঙ্গে আসন্ন বৈঠকে গাজা উপত্যকা সম্পর্কিত বিষয়গুলোকে অগ্রাধিকার দেয়া হবে বলে তিনি জানান। এদিকে তুরস্ক বলছে, সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া বেআইনি। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেচিলি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ইসরায়েলের ওই পদক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক উভয় স্তরেই অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে নেতানিয়াহু সরকারের বেআইনি কর্মকাণ্ডের একটি নতুন উদাহরণ। কেচিলি বলেন, এই স্বীকৃতি সোমালিয়ার অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ। তার মতে, সোমালিয়া ও সোমালিল্যান্ড অঞ্চলের ভবিষ্যৎ সম্পর্কিত সিদ্ধান্তগুলো এমনভাবে নেওয়া উচিত যা সোমালিয়ার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায়। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।